कलकत्ता कॉरपोरेशन का नेता प्रतिपक्ष मीना देवी पुरोहित है, वो तो कॉरपोरेशन भी चला गया, हाथ से निकल गया, कुछ बचा हुआ नहीं है। टीवी में आ रहा है, एक नॉर्थ कलकत्ता का सीनियर लीडर भी दिल्ली में घूम रहा है। कोई नहीं है बचा, सब खत्म, पूरा खत्म, वॉश आउट हो गया है। इतना घमंड, इतना अत्याचार पुलिस को देकर और गुंडा को लेकर, ये राज्य को बर्बाद करने वाला तुष्टीकरण, भ्रष्टाचारी, परिवारवादी एक शक्ति को, बंगाल की जनता को उखाड़ फेंकी है। साथ साथ एक महीने के अंदर उनका पार्टी भी बर्बाद हो गया है। जो सनातनी को गाली देता है, जो महाकुंभ को मृत्यु कुंभ बोलता है, जो राम मंदिर के खिलाफ जुलूस निकलता है, वो ये धराधाम में बहुत ज्यादा दिन तक उनका राज नहीं चलता है। दर्शक, आज के दिल्लीते सुदीप बंदोपाध्याय शताब्दी राয়ের সঙ্গে একজনের বাড়িতে গিয়েছিলেন। তো সেটাকে নিয়ে বললেন, যেটা বুঝলাম মুখ্যমন্ত্রী, যে উনিও তো ঘুরছেন দিল্লিতে, মানে টিএমসির ওই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি অ্যান্ড কোম্পানি, সেখান থেকে টিএমসির লোকেরা সব সরে যাচ্ছেন। অনেকেই তো সরে গেছেন, আর একজন যার কথা উনি ইঙ্গিত করলেন, যেটা পরিষ্কার আমরা বুঝছি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, উত্তর কলকাতার নেতা, এমপি, তিনিও দিল্লিতে ঘোরাঘুরি করছেন। মানে ওই ব্যানার্জি পরিবার, মানে ওই ব্যানার্জি পরিবার কালীঘাটের, তাদের থেকে তিনিও সরে যাচ্ছেন। তো এটাকে বলে যেটা বলার চেষ্টা করছেন যে টিএমসি এক মাসেই খতম হয়ে গেছে। এদিকে তো পরিবর্তন এসছেই, কিন্তু দলটাও এক মাসে বরবাদ হয়ে গেছে, খতম হয়ে গেছে, পুরসভা চলে গেছে। দেখছেন তো কলকাতা পুরসভার মেয়র পদত্যাগ করে চলে গেছেন, বিধাননগরের পদত্যাগ করে দিয়েছেন। তো পুরো শেষ, ফিনিশ। আর যা সব করেছে ওরা, সনাতন ধর্ম সম্পর্কে কুমন্তব্য, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা, এইসব বললে কি টেকে? এত দম্ভ, এত অহংকার, এইসব কি চলে? তার সঙ্গে এত নির্যাতন, এত কিছু, এত অপশাসন, টেকে? এইসব করলে কি চলে? বেশি দিন কি টেকা যায়? তো যেটা হওয়ার সেটাই হচ্ছে। তো তার মানে দর্শক, টিএমসির এখন যা হাল, সেটাকে মুখ্যমন্ত্রী যেটা ব্যক্ত করছেন বা ইঙ্গিত করছেন যে টিএমসি ফিনিশড, টিএমসি বলে এখন আর কিছু নেই, শেষ হয়ে গেছে, এক মাসেই খতম। যেটা আছে ওটা ঠোঙা, যেটা আছে, যেটা দেখানো হচ্ছে, ওটা হচ্ছে ঠোঙা। আজকে দেখছিলাম সেই ঠোঙাদের বৈঠক হয়েছে আজকে, আবার সব বুড়ো বয়স্ক লোকগুলোকে নিয়ে বৈঠক হয়েছে, তারও সব কত কি গল্প শুনছিলাম। এই যে একটা বৈঠক হয়েছে, নতুন করে আবার কাকে কি সব পদ দেওয়া হচ্ছে। একটা তো পদের মানে খবর শুনেছিলাম, হঠাৎ করেই শুনলাম যে সব পাল্টে দেওয়া হয়েছে। সায়নী ঘোষকে যুব সভানেত্রী, মলয় ঘটককে আরও সব কী সব, পরে শুনলাম নাকি ওদের কনসেন্টই নেওয়া হয়নি, নিজেদের ইচ্ছা মতো করে দেওয়া হয়েছে। কিন্তু ওটা নিয়ে আবার একটা আলাদা প্রশ্ন তৈরি হয়েছিল যে হঠাৎ করে সব পদ বন্টন হলো, যাদের ভোটে দলটা টেকে, মুসলিম ভোট, তাদের কাউকে পদে রাখা হয়নি। মালা রায়কে মহিলা সভানেত্রী, তারপরে ওই যে অভিষেকের সঙ্গে আরও দুজন, তাদের মধ্যে একজন ডেরেক, আর একজনকে দেখছিলাম, মানে সব মানে মুসলিমগুলো নাম ছিল না প্রথম যে তালিকাটা প্রকাশ করা হয়েছিল, তাও মন গড়া, কোনো কনসেন্ট না নিয়ে, যেটা বলছিলাম। তো এখন তো আবার মালা রায় পদত্যাগ করে দিয়েছেন, সায়নী ঘোষ অন্য শিবিরে নাম লিখিয়ে দিয়েছেন, মলয় ঘটকের তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না।
এখন শুনছি মহিলা সভানেত্রী, যেটা মহিলাদের সেকশনটাতে আলিফা আহমেদ একজনকে ঢোকানো হয়েছে। যখন কেউ নেই তখন চলো মুসলিমদের কাউকে ঢুকিয়ে দিই। মুসলমানরাও বুঝেছেন, বোঝা উচিত যারা বোঝেননি, যে শুধু ওনারা ক্ষমতা ভোগ করবেন, করবেন, সব কিছুকে এনজয় করবেন আর মুসলিমদেরকে লেলিয়ে দেবেন, তাদের মাথায় বেল ভেঙে তারা ক্ষমতায় আসবেন। কিন্তু পদ দেওয়া করা এসব পার্সেন্টেজ অনুযায়ী দেওয়া হয় না। তো পরে দেখলাম আলিফা আহমেদকে নাকি দেওয়া হয়েছে পদ। তিনিও বা কতদিন থাকবেন সেটাও প্রশ্ন রয়েছে। আর মাইনরিটি সেল তো মাইনরিটি হবে, ওর আবার কি আছে? যাদের ভোটে দলটা টিকে থাকতো তাদের কাউকে দলের একটা লিডিং পজিশনে আনা, সেটা কিন্তু এবারও নেই, ওই শাখা সংগঠনের দায়িত্ব দেওয়া আছে। তো যাই হোক, আবার আজকে বলা হয়েছে যেহেতু সায়নী ঘোষ সরে গেছেন, খুব বিশ্বস্ত সায়নী সরে গেছেন, তা এখন আবার যুবতে একজনকে ঢোকানো হয়েছে, কি অর্ণব বলে কি একটা নাম। তো এই আর কি মিটিং হয়েছে, মিটিংয়ে নাকি আবার কী সব শুনছি কি হয়েছে, অভিষেকের সঙ্গে কুণাল ঘোষের কী সব বাকবিতণ্ডা হয়েছে। অভিষেক নাকি বলেছেন যে তুমি কেন সুমিত এবং আমার সম্পর্কে মন্তব্য করছো, বিরূপ মন্তব্য, এরকম নাকি কুণাল ঘোষকে বলা হয়েছিল আজকে মিটিংয়ে। তো কুণাল ঘোষ নাকি বলেছেন, আরে সুমিত রায় সম্পর্কে জানতে চাইছে, বলবো না, আমি তো তোমার বাড়িতে তো অতক্ষণ রেড নিয়ে তো বিরুদ্ধে তো বলেছি, এই নিয়ে ব্যাপার না, তুমি বেশি বলছো, এসব হয়েছে তর্কাতর্কি কী সব শুনছিলাম। তো ওই আর কি, পার্টিটা ঠোঙা সেই অর্থে কিছু নেই। আবার কুণালকে নাকি আবার উত্তর কলকাতার জেলার কি একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আবার উনিও নাকি বলছিলেন যে তাহলে অন্য সব পদগুলো ঠিক করতে হবে। তো তখন নাকি আবার এসে বলেছেন, আরে অত তাড়াহুড়ো করলে হবে না, সব কিছু দাঁড়ান হবে, একটু গরম দেখাচ্ছিলেন নাকি। আবার কুণাল নাকি বলেছেন পাল্টা, ওই বেশি আর লেবু কচলাতে যেও না, তেতো হয়ে যাচ্ছে। তো যে ঠোঙাটা আছে, ঠোঙার মধ্যেও ঠোকাঠুকি। যে তৃণমূল কংগ্রেসের ঠোঙাটা দেখতে পাচ্ছি বাইরের, ভিতরে কিছু নেই, ঠোঙার মধ্যে আবার ঠোকাঠুকি চলছে। তো যাই হোক, এখন চলবে। একটা ঠোঙাতে কিছু থাকলে তার মাল মেটেরিয়ালস সেটা চলে যাওয়ার পর ঠোঙাটা নষ্ট হতে একটু সময় লাগে, নষ্ট সেটা হবে, তাই না? ঠোঙা ফেলে দিলে দেখবেন যেখানে পড়বে জলে ভিজবে, কাদায় ভিজবে, আস্তে আস্তে মিলিয়ে যাবে। তখন ঠোঙার পর্যায়ে চলে এসছে মাল, যেটা ভিতরের শক্ত বা যেটা প্রয়োজনীয় জিনিস ছিল সেটা চলে গেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তৃণমূলের থেকে চলে গেছে। কারণ ঠোঙাটা নিয়ে ঠোকাঠুকি চলছে। তো এটা কতদিন থাকে সেটা দেখতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী উনি বলছেন তৃণমূল কংগ্রেস ফিনিশ হয়ে গেছে। এখন শুধু মুখ্যমন্ত্রী তো না, একটা পদে বসিয়ে দেওয়া মুখ্যমন্ত্রী তো উনি না, উনি রাজনীতি করার লোক, খুব কঠোর রাজনীতি করেছেন এবং উনি খুব কঠোর লড়াই করেছেন। ওনার সঙ্গে যা বিহেভ হয়েছে দেখেছেন আপনারা, তার সঙ্গে পাঙ্গা নিয়ে লড়েছেন, ফলে হাতের তালুর মতো সব কিছু চিনে গেছেন। আর টিএমসিকে তো হাড়ে চেনেন। ফলে টিএমসির যেটা দেখতে পাওয়া যাচ্ছে ঠোঙা, সেই ঠোঙার কতটা দম হতে পারে নিশ্চয়ই উনি ফিল করছেন। সেখান থেকে হয়তো উনি বলছেন যে টিএমসি বরবাদ হয়ে গেছে, যেটা দেখছেন কালীঘাটে ওটার কিছু নেই। এখন দর্শক, একটা প্রশ্ন হয়তো উঠছে বা কেউ তোলার চেষ্টা করছেন যে অংশটা ওখান থেকে বেরোচ্ছে তারা কোন দিকে, তাদেরকে কি বিজেপি প্রশ্রয় দিচ্ছে? এটা হচ্ছে একটা প্রশ্ন তৈরি হচ্ছে। প্রশ্রয় দিলে কেন দেবে? দেখুন, এটা নিয়ে আপাত দৃষ্টিতে দেখলে ওই রকম লাগবে যে যাদেরকে নতুন ব্লক গঠন করতে দেখছি তাদের সঙ্গে বিজেপির অনেকের যোগাযোগ হচ্ছে, কোথাও বৈঠক হচ্ছে, এই যে বিষয়টা, এটা কেন? এটা আপাত দৃষ্টিতে দেখলে প্রশ্ন তৈরি হবে, কারণ তারাও ভোটের সময় অনেক বাজে কথা বলেছেন, তাদের সঙ্গে কেন বৈঠক? কিন্তু আমরা যেটা পলিসি বুঝছি বিজেপি নেতৃত্বের যে পলিসি যা বুঝছি, যে আগে গোড়াটাকে নড়িয়ে দাও, আগে গোড়াটাকে আলগা করে দাও, আলগা করে দিলেই গাছ উল্টে যাবে। তো সেই গোড়াটাকে আলগা করার জন্যে যত তাদের আছে সেগুলোকে একটা দিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এমন ঝুলিয়ে দেওয়া হয়েছে, সেই ঝোলা এক কাছে জড়ো করে দেওয়া হয়েছে, সেদিকটা শক্তপোক্ত একটু ভারী করে দেওয়া হয়েছে, যে তার ভারে গাছ উল্টে যাওয়ার মতো একটা অবস্থা। তাই হয়ে গেছে, গাছের গোড়া তো আলগা হয়ে যাচ্ছে না, একদিকে পুরো সব ঝুঁকিয়ে দেওয়া হয়েছে। গাছের চারিদিকে সব একসঙ্গে তারা ছিলেন, ফলে ব্যালেন্স ছিল গাছ, কিন্তু সব এক ডালে একদিকে সব ঝুঁকি দেওয়া হয়েছে। এমন গেম দিয়েছে, যদি এটা গেম আপনারা মনে করেন, যদিও বিজেপির যারা আছেন তারা স্বীকার করেন না এটা গেম বলে, তারা বলছেন বিজেপির এই তৃণমূলের অন্দরের
কোন্দল গণ্ডগোল। কিন্তু যারা পলিটিক্যাল এক্সপার্ট তারা বুঝছেন, ফিল করছেন যে পেছনে বিজেপির খেলা আছে, কারণ বিজেপির অন্য ভাবনাও আছে বিল পাস করানো, সুতরাং এক্সপার্টরাও সেটা বলছেন। তো যাই হোক, সেটা তো অন্য পার্ট। কিন্তু এখন যেটা হচ্ছে, সবাইকে একদিকে এমন ঝুলিয়ে দিয়েছে, সাইড করে দিয়েছে গোড়া থেকে, তো গোড়া তো আলগা হয়ে গেছে। তো এই যে গোড়া আলগা হয়ে উল্টে যাওয়া, তো আগে গোড়াটাকে আলগা করে দাও, ফিনিশ করে দাও, বাকি যারা ওদেরকে পরে আমরা বুঝে নেব, ওদেরকে আমরা পরে বুঝে নেবো। গোড়া না থাকলে ওরাই বা পরে কী করবেন। এখন আলগা করে দাও, গোড়া উল্টে দাও, গাছকে করে দাও, ফিনিশ করে দাও, পরে ওটা আমরা বুঝে নেব, আর মাঝখান থেকে বিল পাসের একটা তাগিদও আছে। তো এই হচ্ছে পলিসি। এই না যে যারা আলাদা ব্লক তৈরি করছেন তাদের প্রতি পার্মানেন্ট একটা কিছু ভাবনা, মানে পার্মানেন্টলি তাদেরকে একটা মানে শেল্টার দেওয়া বা পুনর্বাসন দেওয়া, এই রকম কোনো ভাবনা বিজেপির মধ্যে নেই। বিজেপির পলিসি হচ্ছে ওদেরকে আলগা করো, সাইড করো, আগে ভাঙো, ভেঙে গোড়াকে আলগা করে দাও, গাছের গোড়া কেটে দাও, ফিনিশ করে দাও, বাকি তো ও তো দূর করে পড়ে যাবে একটা সময় পরে, তখন তো ওদেরকে আমরা আমাদের মতো করে গোছ করে নেব। এটা হচ্ছে পলিসি, যেটা আমরা কোথাও বুঝছি। তো এইসব হচ্ছে, এটা নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে, কিন্তু বিজেপির নেতৃত্ব তারা দেখছে একেবারে নির্দিষ্ট লক্ষ্যেই এগোচ্ছে এবং একটা বৃহৎ স্বার্থও আছে, যেটা আমি বলেছিলাম যে বিল পাস করানো, যার মধ্যে ডিলিমিটেশন বিল, যে বিলটা পাস হলে একদিকে যেমন ছোট ছোট লোকসভা কেন্দ্র তৈরি হবে, ছোট ছোট লোকসভা কেন্দ্র হলে উন্নয়নমূলক কাজকর্ম গতি পাবে, আর তেমনি একটা সিট সংখ্যা বাড়লে পলিটিক্যাল এক্সপার্টরা বলছেন পলিটিক্যালিও কিন্তু বিজেপির একটা ফায়দা তোলার জায়গা আছে। তার ব্যাখ্যা আমি দর্শক আগে দিয়েছি, এখানে আর দিচ্ছি না। তো ওই আর কি ব্যাপার। সুতরাং এটা টিএমসি প্রীতি বা বিজেপিতে তৃণমূলীকরণ ওই রকম ব্যাপারটা না। আসলে মানুষ অনেকে ভুল বুঝছেন, তাদের কাছে সঠিক বার্তাটাও পৌঁছানোটা বিজেপি নেতৃত্বের দায়িত্ব, বা শেষ পর্যন্ত ওটা প্রমাণ করার দায়িত্ব যে আমরা টিএমসিকে শেষ করতে চেয়েছিলাম, আর আমাদের কিছু একটা উদ্দেশ্য ছিল, সেটাকে পূরণ করতে চেয়েছিলাম। বাদবাকি যা দেখেছেন ওর মধ্যে সব প্রীতি কিছু নেই। সবাইকে আমরা জানি ওরা কেমন, দেখুন কি অবস্থাটা নিলাম। তাহলে এটা প্রমাণ করার দায়িত্ব বিজেপিরও। তো সেটা প্রমাণ করতে গেলে আমি যেটুকু বুঝছি একটু সময় লাগবে, অ্যাটলিস্ট 15ই আগস্ট পর্যন্ত। তখন আমরা পরিষ্কার বুঝতে পারবো যে বিজেপি কি পলিসিতে এগোচ্ছে। তারা কি টিএমসি প্রীতি দেখিয়েছে, বা বিজেপিতে তৃণমূলীকরণ করেছে। দুটো একটা ঘটনা, কোনো ব্যাপার, কোনো এটা দেখে যেটা অনেকে সিদ্ধান্তে আসছেন, সেটা কি করেছে, নাকি লক্ষ্য ছিল ওটাই যে টিএমসি ঝাঁপটা বন্ধ করে দাও, আর এই সুযোগে ওই গুরুত্বপূর্ণ বিলগুলোকে পাশ করিয়ে নাও। তো এটা আমরা আরও বুঝবো, আমার মনে হয় সেদিকেই যাচ্ছে পুরো বিষয়টা। সুতরাং এই নিয়ে এত উদ্বেগ উৎকণ্ঠার কিছু নেই। আমি দেখছি আপনাদের মধ্যে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে লেখেন কি হচ্ছে, কিছুই হচ্ছে না। মুখ্যমন্ত্রী নিজে যখন এতটাই কনফিডেন্স আছেন যে যা হচ্ছে ঠিক হচ্ছে, আর যেটা চেয়েছিলাম সেটাই হচ্ছে, সাব তৃণমূল কংগ্রেস এক মাসেই পুরো নড়ে গেছে, বরবাদ হয়ে গেছে, উনি যখন বলছেন ভরসা রাখাই যায়, তাই না? দর্শক বলবেন যা বলার, কারণ শুভেন্দু অধিকারী মানে উনি যেভাবে অত্যাচারের শিকার হয়েছেন, মানে বিজেপিতে তৃণমূলীকরণ উনি নিজে কি মানতে পারবেন? ফলে এটা মেনে নেওয়ার মতো নয় বিষয়টা। শুধু ওই যে বললাম লক্ষ্য আছে, আর তৃণমূলকে শেষ করার একটা প্ল্যান আছে, তো সেটাই আর কি হচ্ছে। তো দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, আপনারা কি ভাবছেন, অবশ্যই মতামত রাখবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।